ব্যয় বাড়লেও ভ্যাট দিতে আগ্রহ বাড়ছে ভোক্তার। অনেক প্রতিষ্ঠানই রাখছে না বেচা কেনার সঠিক হিসাব। আদায় ব্যবস্থা সহজ না করাই কারণ বলছেন অর্থনীতিবিদরা। ট্যারিফ বাড়াতে ব্যর্থ হয়ে বিভিন্ন কৌশল বেসরকারি 21টি অফডক মালিকের। কাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা। আমদানি রপ্তানি বাণিজ্যে বিপর্যয়ের শঙ্কা। চলতি বছর বিশ্ব বাণিজ্যের রেকর্ড 7% প্রবৃদ্ধিতে আকার ছাড়িয়ে যাবে $35 ট্রিলিয়ন। আঙ্কডাকের প্রতিবেদন। সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের। সারের কৃত্রিম সংকট। রাজশাহীতে ডিলারের বিরুদ্ধে কারসাজির অভিযোগ। বস্তা প্রতি 800 টাকা বেশি দরে বিক্রি। বিপর্যস্ত শীতকালীন আবাদ প্রমাণ পেলে ব্যবস্থার আশ্বাস। এবং ইতালিতে 3 বছর মেয়াদের স্পন্সর ভিসার কোটার চেয়ে আবেদন কম। আবাসন সনদের অভাবী কারণ মত ইমিগ্রেশন বিশেষজ্ঞদের। বাংলাদেশিদের বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। এ সময়ের বাণিজ্যের শুরুতেই নির্বাচনের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে কিছুক্ষণ পর বঙ্গভবনে যাবেন নির্বাচন কমিশন। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, দুপুর 12টা নাগাদ প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পুরো কমিশন এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বঙ্গভবনে আসার কথা রয়েছে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। একই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এবং গণভোটের যে দিনক্ষণ সেই দিনক্ষণটি নিয়েও আসবে বলে আসার কথা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিয়ে বঙ্গভবনেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, কারণ যেহেতু নির্বাচন সংক্রান্ত বিষয় এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে নির্বাচন কমিশন তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এর আগে গতকাল তারা প্রধান বিচারপতির সাথে প্রধান নির্বাচন কমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন। তার আগে প্রধান উপদেষ্টার সাথে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়েও তারা কথা বলেছেন এবং একই সাথে তারা এবার নতুন করে সিদ্ধান্ত নিচ্ছেন, নতুন নতুন কিছু নিয়ম বিধান সংযুক্ত করেছেন। বিশেষ করে জাতীয় নির্বাচন এবং গণভোট একই সাথে হওয়ার কারণে সময় কিছুটা বেশি লাগবে, যার কারণে প্রতি বছর প্রথা অনুযায়ী সকাল 8টায় প্রতিবার 8টায় ভোট গ্রহণ শুরু হয় এবং 4টায় শেষ হয়। তবে এবার ভোটের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে। সকাল 7:30 থেকেই ভোট গ্রহণ শুরু হবে এবং বিকেল 4:30 পর্যন্ত চলবে। সেক্ষেত্রে যে 13 লাখ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার 13 কোটি ভোটার এবার ভোট দিবেন। এখানে প্রবাসী ভোটারদের সংযুক্ত করা হয়েছে। প্রবাসী ভোটাররাও এবার এই ভোটে অংশ নিতে পারবেন। একই সাথে অংশ নিতে পারবেন যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা রয়েছে, কারাগারে যারা থাকবেন এবং সরকারি কর্মকর্তারা সকলেই মূলত এবারে ভোটে অংশ নিতে পারবেন। অর্থাৎ নির্বাচন কমিশন চেষ্টা করছে সর্বোচ্চ যাতে করে সুষ্ঠু এবং সুন্দর নিরাপদভাবে ভোটটি অনুষ্ঠিত হতে পারে। ভোট নিয়ে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের ঊর্ধ্বে উঠে এবারে নির্বাচন যাতে দেশের সেরা নির্বাচন হিসেবে ইতিহাসে সাক্ষী হয়ে থাকে এমনটি নেয়ার তারা চেষ্টা করছেন। বঙ্গভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। ব্যয়ের চাপ বাড়লেও দিন দিন ভ্যাট দিতে আগ্রহী হচ্ছেন সাধারণ মানুষ, কারণ দেশ গঠনে ভূমিকা রাখতে চান তারা। যদিও তাদের সন্দেহ রয়েছে এই পরোক্ষ কর ঠিকমতো সরকারের কোষাগারে জমা হয় কিনা। এদিকে মোট রাজস্ব আদায়ের প্রায় 40% জোগান দেওয়া ভোটের হিসাব যেমন ঠিকমতো রাখে না অনেক খুচরা বিক্রেতা ব্যবসায়ী, আবার আদায় ব্যবস্থা স্বচ্ছ ও সহজ না করার দায়ও এনবিআরের রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। উচ্চমূল্যের বাজারে জীবনযাপন সহজ করতে ভ্যাট হার কমানোর পক্ষেও অবস্থান তাদের। জাতীয় ভ্যাট দিবসে MS আরিফিনের রিপোর্টে বিস্তারিত। দর্শক, আমরা এই রিপোর্টটি একটু পরে দেখব, তার আগে আরেকটি এনসিপির খবরে যাচ্ছে। রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপের মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে এনসিপি। সরাসরি যাচ্ছি সেখানে। শ্রমিকের প্রতিনিধি আছেন, শহীদ পরিবারের প্রতিনিধি আছেন, ইয়াংরা যেমন আছেন তেমনই ভাবে যারা প্রাপ্যতা অর্জন করেছেন তেমন সকলের সম্মিলনে নারী, যারা বাংলাদেশে বিভিন্ন ধর্মের অনুসারী আছেন
যারা পাহাড়ের বাসিন্দা আছেন, তাদের সকলের সম্মিলনে আমরা সকলকে ধারণ করে, বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ধারণ করে সংস্কারের পক্ষে, ন্যায়ের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী তালিকা প্রাথমিকভাবে প্রস্তুত করেছে। আমাদের মুখ্য সমন্বয়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান যেমনটি বলেছেন যে আজকে আমরা যাদের নাম প্রকাশ করব, তাদের ব্যাপারে যদি জনগণের পক্ষ থেকে, আপামর জনতার পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ উত্থাপিত হয়, কারো বিরুদ্ধে যদি ঋণ খেলাপের অভিযোগ আসে, দুর্নীতির অভিযোগ আসে, কোনো ধরনের রাষ্ট্রবিরোধী, সংস্কার বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আসে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে তাদের সেই প্রাথমিক মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা আজকে যাদের নাম ঘোষণা করছি, তাদের পাশাপাশি আর অনেক মানুষেরাই আছেন যারা যোগ্য, দক্ষ, হয়তো সেই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রাথমিকভাবে আজকে একজনের নাম ঘোষণা করছে, কিন্তু অপরাপর যারা ছিলেন তাদের সকলের জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের প্রতি যে ডেডিকেশন, তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। আজকে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করব না। প্রথম ধাপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এখন ঘোষণা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চগড় 1 মোহাম্মদ সার্জিস আলম। ঠাকুরগাঁও 2 মোহাম্মদ রবিউল ইসলাম। ঠাকুরগাঁও 3 মোহাম্মদ গোলাম মুর্তজা সেলিম। দিনাজপুর 3 আ.হ.ম. শামসুল মুক্তাদির। দিনাজপুর 5 ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। নীলফামারী 2 ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম দর্পণ। নীলফামারী 3 মোহাম্মদ আবু সাইদ লিওন। লালমনিরহাট 2 রাসেল আহমেদ। লালমনিরহাট 3 মোহাম্মদ রকিবুল হাসান। রংপুর 1 মোহাম্মদ আল মামুন। রংপুর 4 আমি নিজে আক্তার হোসেন। কুড়িগ্রাম 1 মোহাম্মদ মাহফুজুল ইসলাম। কুড়িগ্রাম 2 ডক্টর আতিক মুজাহিদ। কুড়িগ্রাম 3 ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাইদ জনি। গাইবান্ধা 3 মোহাম্মদ নাজবুল হাসান সোহাগ। গাইবান্ধা 5 ডাক্তার আ.খ.ম. আসাদুজ্জামান। জয়পুরহাট 1 গোলাম কিবরিয়া। জয়পুরহাট 2 আব্দুল ওয়াহাব দেওয়ান কাজল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করছে এনসিপি। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দর্শক, আমরা কিছুক্ষণ আগে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে যে কথাবার্তা বলছিলাম সে বিষয়ে একটি প্রতিবেদন করেছে আমাদের সহকর্মী এম এ সারেফিন। আমরা সেই প্রতিবেদনটি দেখে নেব এখন। ব্যয় বাড়লেও দেশ গঠনে অবদান রাখতে ভ্যাট দিতে আগ্রহী হচ্ছেন সাধারণ মানুষ। যদিও স্থানীয় পর্যায়ে তাদের দেয়া ভ্যাট সরকারের কোষাগারে ঠিকমতো জমা পড়ে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। তারা জমা দিচ্ছে কিনা সরকারের সেটা তো নিশ্চিত হতে পারছি না। কেনাকাটার মধ্যেই তো সাইডে দেয়া থাকে যে কত পার্সেন্ট, এটা সরকার পর্যন্ত আসলে যায় কিনা, এটা যদি আমরা জানতে পারি তাহলে ভ্যাট দিতে সুবিধা হয়। প্রতি বছর রাষ্ট্র পরিচালনার যে ব্যয়ের হিসাব তুলে ধরা হয় জাতীয় বাজেটে, সেখানে আয়ের সবচেয়ে বড় খাত হিসেবে ধরা হয় ভ্যাটকে। গেল অর্থ বছর মোট 3,70,874 কোটি টাকার মধ্যে এই খাতেই এসেছে 1,41,586 কোটি টাকা, শতাংশের হিসেবে যা 38 ভাগের বেশি। চলতি বছরের মোট 4 মাসে আদায় হওয়া মোট 1,19,478 কোটি টাকার প্রায় 39.5% এসেছে ভ্যাট থেকে।
আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে বছরে 50 লাখ টাকার উপরে বেচাকেনা হলে 4% হারে টার্নওভার ট্যাক্স আর 3 কোটি টাকার বেশি হলে 15% হারে ভ্যাট দেয়া বাধ্যতামূলক। যে ভ্যাটের ওপর অনেক বেশি নির্ভরশীল দেশ চালানোর ব্যয়, সেই ভ্যাট দেয়া নেয়া নিয়ে পরিষ্কার ধারণা যেমন নেই সব ক্রেতার, তেমনি সঠিক হিসাবও রাখেন না অনেক বিক্রেতা। আমাদের ভ্যাট দেয় না, যারা ব্র্যান্ড আছে তারা ওইখানে ভ্যাট দেয়, যেটা নিয়মে দিয়ে আসছে। আমাদের নতুন করে ভ্যাট চাইলে ভ্যাট দেয় না কাস্টমার। আমাদের কোনো ব্যাটারি সিস্টেম নেই, আমরা যা কার্টন কিনে আনি দেখা যায় গায়ে রেটে তো আছে, ওই রেট হিসাবে আমরা বিক্রি করি। আমরা শিওর না যেটা যাচ্ছে ঠিক জায়গায় সরকারি জায়গায় জমা হচ্ছে নাকি। এই পরোক্ষ কর আদায়ে স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ বাস্তবায়নেও রয়েছে অনাগ্রহের স্পষ্ট ছাপ। 2023 সাল থেকে 5 বছরে 3 লাখ ভ্যাট আদায় মেশিন ইএফডি স্থাপনের কথা থাকলেও 2 বছরে হয়েছে মাত্র 16,000। প্রত্যেক স্তরে যদি আপনার রেয়াত কার্যকর হতো এবং ইনভয়েস সিস্টেম থাকতো, তাহলে কিন্তু দেখা যেত যে ভ্যাটের যে হার এটা বড় ধরনের বোঝা হতো না, কারণ এটা শেষ পর্যন্ত গিয়ে মূল বোঝাটা হতো ভোক্তার উপর, যে ব্যবসায়ীদের উপর এটার কোনো চাপ সৃষ্টি হতো না। এই অবস্থায় ভ্যাটের উচ্চ হার না রেখে আদায়ে দুর্নীতি কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। উচ্চ মাত্রায় না রেখে এটাকে যদি ইউনিফর্ম একটা নিচু মাত্রায় রাখা যায় তাহলে কালেকশন করতেও সুবিধা হবে, এবং এই যে আমরা ডিজিটালাইজ করতে পারছি না সেটারও একটা সুরাহা করা যাবে। বিশাল অঙ্কের একটা রাজস্ব আমরা এখান থেকে পাই, বাট আবার একটা বিশাল অঙ্ক এখান থেকে আবার লিকেজও হয়ে যায়, সেটাও আমরা দূর করতে পারবো। তথ্য বলছে দেশে ভ্যাটযোগ্য প্রতিষ্ঠানের সংখ্যা অন্তত 20 লাখ, অথচ ভ্যাটের নিবন্ধন রয়েছে 6.5 লাখের মতো, আর রিটার্ন দাখিল করে মাত্র 1.5 লাখ প্রতিষ্ঠান। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম রাজস্ব আদায়ে ভ্যাটের যোগান এবং এই পরোক্ষ কর আদায়ের মাধ্যম কতটা জনবান্ধব হবে, এসব বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। ডক্টর মোহাম্মদ আবুল মজিদ, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। জি, আজকে জাতীয় ভ্যাট দিবস। আবার আমরা দেখলাম যে যদিও যাপিত জীবনের ব্যয় বাড়ছে, তারপরেও কিন্তু ভ্যাট দিতে আগ্রহী হচ্ছেন সাধারণ মানুষ। এটা নিশ্চয়ই একটি সুখবর। আপনার কাছে জানতে চাই জাতীয় ভ্যাট দিবস এবং এই ভ্যাট দিবস আসলে ভ্যাট আদায়ে কতটা ভূমিকা রাখছে? না, ভ্যাট হচ্ছে একটি পরোক্ষ কর। জি, এবং ভ্যাট সকল জনগণ, সকল ক্রেতা হচ্ছে আমাদের ভ্যাট দিবস আয়োজনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভ্যাট দেওয়ার ব্যাপারে সচেতন করা, এবং সবচেয়ে বেশি আমরা বলতে চাচ্ছি যে ভ্যাট আপনি দিচ্ছেন সেটি যেন ঠিক মতন সরকারের কোষাগারে আসে। এখানে মধ্যবর্তী যে পন্থা, সেই পন্থায় যতটা দ্রুত আমরা সংস্কার আনার চেষ্টা করছি, আমরা অনলাইনিং বা আরও অন্যান্য সিস্টেম করে করছি, যাতে যিনি ভ্যাট দিচ্ছেন সে ভ্যাটের টাকাটা যেন সরকারের কোষাগারে আসে। জি জি। এবং সেই কারণেই ওই যে আপনারা দেখেন বিভিন্ন ধরনের ডিভাইসের আমরা যে সিস্টেম করেছি, সেখানেও বলেছি যে আপনি রিসিট নেবেন, রিসিট নিলে বা এমন একটা সিস্টেম করতে হবে যে ভ্যাট দেওয়ার সাথে সাথে যেন সেটা সরকারের সার্ভারে চলে যায়। এবং জন্যই কিন্তু 2008 সাল থেকে আমরা এই যে ভ্যাট দিবস পালনের আয়োজন করে থাকি, এবং এখানে সকলের মধ্যে এই সচেতনতা আসা দরকার যে আপনি যে কর দিচ্ছেন সেই করটা যেন যথাযথভাবে যায়, যথাযথভাবে সরকারের কাছে পৌঁছায়। এবং এই পৌঁছানোর ব্যাপারে ক্রেতা হিসেবে বা ভ্যাট দাতা হিসেবে আপনারও একটা দায়িত্ব আছে। আর একই সাথে আমাদের অর্থনীতিবিদরা যেটা সবসময় বলে থাকেন যে এই ভ্যাট সংগ্রহ করা এবং জমা দেওয়ার ক্ষেত্রে যে গ্যাপটা থাকছে, সেইগুলো সেখানে অনেক দুর্নীতির সম্ভাবনা থেকে যায়। সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যে ভ্যাট আইনটি এখন বর্তমানে প্রবর্তিত আছে, সেখানে এই সমস্ত লুপ হোলসগুলো এগুলো দূর করার অনেকগুলো পদ্ধতি পন্থা সেখানে বলা আছে। এটা একটা নিরন্তর প্রয়াস। এটা এমন নয় যে একদিনই দিনই সব কিছু সুন্দর সহজ হয়ে যাবে। এখানে উভয় পক্ষের, অর্থাৎ ব্যবসায়ী, 3 পক্ষ আমি মনে করি, যিনি ব্যবসায়ী, যিনি ভ্যাট কালেক্ট করেন, যিনি সরকারি এটাকে হিসাবে আনেন তিনি, এবং যিনি ক্রেতা, যিনি ভ্যাট দিয়ে থাকেন, 3 জনের মধ্যেও একটা সহজ দায়িত্বশীলতা গড়ে ওঠা দরকার। যিনি ভ্যাট দিচ্ছেন তিনি রিসিট নেবেন, তিনি নিশ্চিত হবেন যে তারটা যাচ্ছে, যথাযথভাবে যাচ্ছে। আর যিনি ব্যবসায়ী, যিনি নিচ্ছেন,
করটা তিনিও যেন এটা জমা দিচ্ছেন, জমা দেওয়া হচ্ছে, এই ব্যাপারে তিনি যথাযথ দায়িত্ব পালন করবেন। আর আর আমাদের যারা ভ্যাটের নীতি, যারা ভ্যাট প্রয়োগ করেন, ভ্যাটের হিসাব রাখেন, তাদের ব্যাপারেও যত অর্থনীতির প্রতি, ক্রেতার প্রতি, সকলের প্রতি একটা সহনশীল আচরণ, এটাকে বেশি জটিল না করে, ভ্যাট আদান প্রদানকে জটিল না করে এটাকে কত সহজে সহজসাধ্যভাবে স্বয়ংক্রিয়ভাবে করা যায় সেইটার দিকে তারা চেষ্টা করবেন বা করছেন। জি, আপনার কাছে এই বিষয়ে কি প্রশ্ন আছে? আয়োজনের মধ্যে এই চেতনাগুলো আসবে। জি, আপনার কাছে একটি প্রশ্ন আছে যে এই যে ভ্যাট আদায় সহজ কেন হচ্ছে না? আর আপনি কিছুক্ষণ আগে একটি মেশিনের কথা বলছিলেন, EFD মেশিন, সেই মেশিনটা আসলে ভ্যাট আদায়কে কতটা সহজ করছে এবং সেই মেশিনের আপডেট কি, মানে কতগুলো স্থাপন করা গেল? কতগুলো স্থাপন করা হয়েছে যাচ্ছে এটা বড় পয়েন্ট না, বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই মেশিন যথেষ্ট সহজীকরণ করার বিষয়, যে যিনি ভ্যাট দেবেন সেটা সঙ্গে সঙ্গে ওটা এন্ট্রি হয়ে সরকারের এতে যাবে। এখন এই মেশিন সকলকে, সকল ব্যবসায়ীকে, সকল দোকানদারকে লভ্য করায় হয়তো সময় লাগছে, কিন্তু এই সময় লাগলেও আমার যে বর্তমান যে পদ্ধতি আছে, ম্যানুয়াল পদ্ধতি আছে, সেটা তো দেওয়ার কথা হচ্ছে যে সকলকেই মেশিনকে যত দ্রুত অ্যাভেলেবল করে এই পদ্ধতিকে সহজীকরণের পথে তোলা যায় সেটা যেমন দেখা দরকার, ঠিক তেমনি দরকার এই ব্যাপারে সকল পক্ষের, ব্যবসায়ীদের বিশেষ করে আমি মনে করি যারা যারা উঠছে ভ্যাট কর্তন করে নেওয়া হয় যাদের কাছ থেকে, তারা জবাবদিহির মধ্যে আসলে, সুশাসনের মধ্যে আসলে এই ভ্যাট আদায়ের ব্যাপারে একটা যথেষ্ট পরিবর্তন সাধিত হবে। এবং আজ পরোক্ষ কর হিসেবে বাংলাদেশের এই অর্থনীতিতে এই মুহূর্তে আমাদের রাজস্ব যে 3টা ধাপ আছে তার ভিতরে ভ্যাট কিন্তু একটা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে। জি, আপনি কিছুক্ষণ আগে একটা সন্দেহ প্রকাশ করছিলেন যে যে ভ্যাট আদায় হচ্ছে সেই আদায়কৃত ভ্যাট কোষাগারে আসলে যাচ্ছে কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে। তো আসলে কিভাবে কোষাগারে যেতে পারে, এই পথটা কিভাবে স্বচ্ছ করা যায়? এটাই ওই বিষয়টা যেটা বলছিলাম, যে যদি এটা স্বয়ংক্রিয় করা যায়, যে আমি দিব সঙ্গে সঙ্গে সার্ভারে চলে যাবে, সেটা ওই যে আপনি EFD মেশিন বললেন, তারপরে আরো অন্যান্য ধরনের কিছু সিস্টেম আছে, সেইগুলো করে মোট কথা যেন মাঝখানে আবার তৃতীয় পক্ষের অংশগ্রহণের কোনো ব্যাপার যতটা কমিয়ে আনা যাবে তত এটা স্বচ্ছ হবে, স্বচ্ছ করতে হবে, সহজীকরণ করতে হবে এবং সেইভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি মনে করি। এই যে পদ্ধতিগুলো আছে, তো ভ্যাট আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সেই লক্ষ্যমাত্রায় কতদূর কিভাবে এগিয়ে যাচ্ছে আপনি একটু জানাবেন। না, লক্ষ্যমাত্রা শোনেন, এটা হচ্ছে নির্ভর করবে অর্থনীতির উপরে। অর্থনীতি যদি গতিশীল থাকে, জিনিসপত্র কেনাবেচা হয়, সকলে যদি ঠিক মতন ভ্যাট দেন, তাহলে এই লক্ষ্যমাত্রার অর্জনটা কিন্তু এটা একটা জাস্ট হিসেব কষা যে আমার এত হবে। কিন্তু আমার যদি দেখা যায় যে অর্থনীতি চলনশীল নাই, অর্থনীতিতে কেনাবেচা, মানুষের পারচেজিং পাওয়ার এগুলো কমে যাচ্ছে, তাহলে তো এটার হেরফের হবেই। বিষয়টাই এটাই দেখার বিষয় যে অর্থনীতি যেন সক্রিয় থাকে, সঞ্চরণশীল থাকে, মানুষ সামষ্টিক অর্থনীতি যদি সেইভাবে সাজানো যায় তাহলে ভ্যাটের লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে। জি, আপনি অর্থনীতিকে অসুস্থ রেখে বা অচরণশীল রেখে আপনি ভ্যাট প্রত্যাশা করবেন, এটা ঠিক বাস্তবসম্মত হবে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী 1 মাসে আরো 1 লক্ষ প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেটাও যেন পূরণ হয় আর দেশের অর্থনীতি যেন চাঙ্গা হয়। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে ভ্যাটের পরিস্থিতি কি, আর তার জন্য যুক্ত ছিলেন NBR এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মুজিদ। এবার বন্দর বাণিজ্যের খবর। কাঙ্ক্ষিত ট্যারিফ আদায়ে ব্যর্থ হয়ে আগামীকাল থেকে রপ্তানি পণ্যের পাশাপাশি খালি কন্টেইনার হ্যান্ডেলিংয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করতে যাচ্ছে 21টি বেসরকারি অফডক। লিখিত ঘোষণা না দিলেও রপ্তানি পণ্য এবং কন্টেইনার না পাঠাতে শিপিং লাইনগুলোকে মৌখিকভাবে জানিয়েছে তারা। এতে দেশের আমদানি রপ্তানি খাত মারাত্মক বিপর্যয়ের কবলে পড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। শাখাওয়াত টুপির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। উচ্চ
উচ্চ আদালতের নির্দেশে ইতিমধ্যে স্থগিত হয়ে গেছে বেসরকারি অফডকগুলোর ট্যারিফ বাড়ানোর সমস্ত পরিকল্পনা। সরাসরি ট্যারিফ বাড়াতে ব্যর্থ হয়ে এবার ভিন্ন কৌশল নিয়েছে অফডক মালিকেরা। বেসরকারি অফডকগুলো রপ্তানি পণ্য এবং পণ্যবাহী কন্টেনার এবং খালি কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে তাদের যে খরচ, সেই খরচ তাদের রেভিনিউ থেকে পোষাতে পারছে না। এ কারণে ডিপোগুলো ডিসেম্বর মাসের 11 তারিখ 6টা থেকে সকল ধরনের রপ্তানি পণ্য এবং খালি কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কন্টেনার স্টাফিং, গ্রাউন্ড রেড, লিফট অন, লিফট অফ, ডকুমেন্টেশন এবং বন্দর থেকে অফডকগামী যানবাহনের পরিবহন চার্জ সর্বনিম্ন 300 থেকে সর্বোচ্চ 6000 টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল বিগডা। তাদের অ্যাক্টিভিটিগুলো যদি ফ্রিজ হয়ে যায়, ডেফিনেটলি আমাদের পুরো অর্থনীতি, পুরো বন্দরের কার্যক্রম সবকিছুই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। বিদেশে পণ্য রপ্তানির আগে জাহাজীকরণ সম্পন্ন হয় অফডকগুলোতে। এসব রপ্তানি পণ্যের সিংহভাগেই তৈরি পোশাক। এটা এক ধরনের তো চাপ, অবশ্যই চাপ, এবং এক ধরনের চাপ শুধু না, এটাকে এক ধরনের আমাদের জিম্মি করার অবস্থার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। ওদের সাথে বসে কীভাবে করে এটা সমাধান করা যায়, আমার ইমিডিয়েট সমাধানটা খুবই দরকার। সবশেষ 2021 সালে তেলের মূল্য বেড়ে যাওয়ার অজুহাতে 23% হারে ট্যারিফ বাড়িয়েছিল বিগডা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রেকর্ড গড়ে 2025 সাল শেষে বিশ্ব বাণিজ্যের আকার ছাড়িয়ে যাবে $35 ট্রিলিয়ন। এমন বিশ্লেষণী তুলে ধরেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাড। এবছর বৈশ্বিক বাণিজ্যে 7% প্রবৃদ্ধি হবে, যা নতুন মাইল ফলক স্পর্শ করবে। এক্ষেত্রে পূর্ব এশিয়া, আফ্রিকা এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে হওয়া বাণিজ্য বড় ভূমিকা রাখছে। চলতি বছর শেষে বিশ্ব বাণিজ্যের আকার প্রথমবারের মতো $35 ট্রিলিয়ন গণ্ডি ছাড়াবে। এ সময় বিশ্ব বাণিজ্য প্রায় 7% বৃদ্ধি পাবে, যার ফলে মোট $2.2 ট্রিলিয়ন যোগ হবে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। সংস্থাটি বলছে, ব্যবসায়ের খরচ বৃদ্ধি ও রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ব বাণিজ্যের গতি কিছুটা মন্থর। এমন পরিস্থিতিতে রাজনৈতিক মিত্র, আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ছে। এক্ষেত্রে পূর্ব এশিয়া, আফ্রিকা ও উন্নয়নশীল দেশগুলো বড় প্রভাবকের ভূমিকায় রয়েছে। উন্নত দেশের পরিবর্তে উন্নয়নশীল দেশের বাজারে বাণিজ্যটা বাড়ছে। এটা একটা বড় কারণ হলো উন্নত দেশের বাজারে পণ্য এক্সপোর্ট করতে গেলে, পাঠাতে গেলে যে ধরনের কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন হয়, এগুলো অনেক বেশি হাই হওয়ার কারণে আমরা দেখি যে হচ্ছে উন্নয়নশীল দেশে বরং এটা অনেক ফ্লেক্সিবল থাকে। সেক্ষেত্রে তাদের মার্কেটে পণ্যগুলো পাঠানোর সহজ। গেল জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে বিশ্ব বাণিজ্য গত বছরের একই সময়ের তুলনায় 2.5% বেড়েছে। পণ্য বাণিজ্য প্রায় 2% আর সেবা খাতে বেড়েছে 4%। বিশেষভাবে ইলেকট্রনিক্স ও অন্যান্য উৎপাদনশীল পণ্য এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, উচ্চ বাণিজ্য ঘাটতি এবং ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ব বাণিজ্যে ঝুঁকি বাড়ছে। এছাড়া উৎপাদন ও ব্যবসায়ের খরচ বৃদ্ধি কিছু খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কৃত্রিম সংকট তৈরি করে ডিলাররা সাব ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে সার বিক্রি করছেন। এতে 300 থেকে 800 টাকা পর্যন্ত বেশি দাম পড়ছে। ডিলারদের কেউ কেউ অভিযোগ অস্বীকার করলেও সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। শত শত আলুর বীজের বস্তা পড়ে আছে মাঠে। সার সংকটের কারণে জমিতে বীজ বপন করতে পারছেন না কৃষক। একই অবস্থা অন্য ফসলেরও। রাজশাহীতে শীতকালীন সবজি চাষে সময় মতো সার না পাওয়ায় কাঙ্ক্ষিত ফলন নিয়ে চিন্তিত চাষিরা। কৃষকের অভিযোগ, সিন্ডিকেট করে ডিলাররা সাব ডিলারের কাছে বেশি দামে সার বিক্রি করে দিচ্ছেন। সরকারের যে দাম তার চেয়ে 200-300 টাকা 400 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করছে ডিএপি, টিএসপি। ডবল দামে কিনতে হচ্ছে। সরকারে যেটা দিচ্ছে ওটা কেউ পাইছে, কেউ পাইছে না। আমরা বাইরে থেকে কিনেছি, ডিলার তো দেয়নি, পাইনি তো আমরা। এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিলারদের কেউ কেউ অভিযোগ অস্বীকার করলেও অনেকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। যতগুলো কৃষক আপনি আনবেন, যে হিসাবে দিচ্ছি, কেউ অস্বীকার করতে পারবে না। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা। বিষয়ে আমাদের জেলা পর্যায়ে এখন আমরা কোনো অভিযোগ পাইনি। এই মৌসুমে আমাদের রাজশাহী জেলাতে সারের কোনো ধরনের সংকট নেই। জেলায় মোট সারের ডিলার রয়েছেন 220 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বর্ষার পানি নামলেও চলনবিলের নাটোরের সিংড়া ও নলডাঙ্গা উপজেলার প্রায় 20,000 হেক্টর জমিতে আটকা পড়েছে
কচুরিপানা, যা পরিষ্কার করতে প্রতি বিঘায় কৃষককে খরচ করতে হচ্ছে বাড়তি 6 থেকে 7 হাজার টাকা। কৃষি বিভাগ বলছে চলন বিলের পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। চলন বিলের নাটোরের সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় প্রায় 20,000 হেক্টর জমিতে জমে আছে কচুরিপানা। কৃষকরা বলছেন প্রতি বিঘা জমির কচুরিপানা অপসারণ করতে দিনে 8 থেকে 10 জন শ্রমিকের মজুরি বাবদ অতিরিক্ত ব্যয় হচ্ছে 6 থেকে 7 হাজার টাকা। জমি প্রস্তুতের আগে অতিরিক্ত খরচের কারণে বোরো ধানের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। প্রত্যেকটা বছর আমাদের চলন মিলের কৃষকেরা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের কোনো সহযোগিতা যদি সরকার থেকে করে তাহলে কৃষক বাঁচবে। কৃষি বিভাগ বলছে চলন বিলের পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে বিল উন্নয়নে করণীয় ঠিক করতে সমীক্ষা চলমান। চলন বিলের পানি প্রবাহ বাধাপ্রাপ্ত হওয়ার কারণেই কিন্তু এই কচুরিপানাগুলো আটকা পড়েছে। সমীক্ষা কাজ বাস্তবায়ন শেষে যে সুপারিশগুলো আসবে সেই সুপারিশের ভিত্তিতে কাজ বাস্তবায়ন করা হবে। কৃষি বিভাগের তথ্য মতে আগামী মৌসুমে নাটোরের সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় 45,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, নাটোর। নির্মাণ সামগ্রী সম্পর্কে মানুষকে স্বচ্ছ ধারণা দিতে এক্সপিরিয়েন্স জোন চালু করেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি। রাজধানীর পূর্বাঞ্চলে জলসিঁড়ি আবাসন প্রকল্পে এই এক্সপিরিয়েন্স জোনের উদ্বোধন করা হয়, যেখানে নির্মাণ সামগ্রীর গুণগত মান, বৈজ্ঞানিক দিন এবং প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা নেওয়া যাবে। এক্সপিরিয়েন্স জোনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কমার্শিয়াল অ্যান্ড লজিস্টিক্স ডিরেক্টর মাহফুজুল হক। এ সময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের এক্সপিরিয়েন্স জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে লাফার্জ হোলসিমের। নগদে লেনদেন করে আইফোন 17 প্রো ম্যাক্স জিতেছেন বরিশালের সানি ব্যাপারী। তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। নগদে ফিরে আসা বা নতুন অ্যাকাউন্ট খোলার ক্যাম্পেইনে অংশ নিয়ে তিনি এই উপহার জেতেন। ভোর 6টা থেকে রাত 10:59 পর্যন্ত প্রতি মিনিটের প্রথম লেনদেনকারী গ্রাহককে ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 11,200 জনের বেশি গ্রাহক 50 থেকে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়েছেন। পাশাপাশি সারপ্রাইজ রিচার্জ অফারে অংশ নিয়ে বোনাস রিচার্জ পেয়েছেন 1000-এর বেশি গ্রাহক। নগদ জানিয়েছে ক্যাম্পেইনে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল এবং আইফোন সহ হাজারো পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। লেনদেন সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কর্মসূচি। মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে এই কর্মসূচির আয়োজন করে ব্র্যাক ব্যাংক। দিনব্যাপী সেমিনার, আলোচনা, প্রদর্শনী, প্রচারণার মাধ্যমে বিশেষ করে বাংলা কিউআর ব্যবহার এবং অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আরিফ হোসেন খান, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্ববাজারে রেকর্ড উৎপাদন ও পর্যাপ্ত মজুদ থাকায় কমতির দিকে গমের দাম। নিম্নমুখী চালের দরও অক্টোবরের পর সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল, দাম কমেছে বার্লিরও। রেকর্ড উৎপাদনের পূর্বাভাস ও পর্যাপ্ত বৈশ্বিক মজুদ থাকায় বিশ্ববাজারে কমছে দানাদার খাদ্যপণ্য গমের দাম। বুধবার গমের দাম 0.41% কমে বুশেল প্রতি নেমেছে $434। মাস ব্যবধানে দাম কমেছে 0.37%, আর চলতি বছর এখন পর্যন্ত কমেছে 3.17%। বৈশ্বিক বাজারে কমতির দিকে চালের দামও। প্রতি 100 পাউন্ডের দাম 0.49% কমে নেমেছে $10। মাস ব্যবধানে খাদ্যপণ্যটির দাম 4.81% কমেছে, আর চলতি বছর কমেছে 28%। অক্টোবরের পর সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে সয়াবিন বীজ। চীনের বাজারে চাহিদা নিয়ে অনিশ্চয়তা থাকা, বিপরীতে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো উৎপাদনের পূর্বাভাসে দাম কমছে খাদ্যপণ্যের। 0.21% দাম কমে প্রতি বুশেলের দাম $1084 নেমেছে। সপ্তাহ ব্যবধানে ও মাস ব্যবধানে দাম কমেছে যথাক্রমে 2.76% এবং 3.75%। একই সঙ্গে কমছে বার্লির দামও। প্রতি টনের দাম 0.48% কমে নেমেছে 2284 ভারতীয় রুপিতে। মাস ব্যবধানে বার্লির দাম কমেছে 1.28%, আর চলতি বছর এখন পর্যন্ত কমেছে 5.45%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।
ইতালিতে ৩ বছর মেয়াদের স্পন্সর ভিসার প্রথম পর্যায়ে কোটার তুলনায় আবেদন অনেক কম জমা পড়েছে। সঠিক মালিক নির্বাচন এবং আবাসন সনদের অভাবেই এই সংখ্যা কমেছে বলে অভিমত ইমিগ্রেশন বিশেষজ্ঞদের। তবে এতে করে বাংলাদেশের আবেদনকারীদের ভাগ্য খুলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং শ্রমিক সংকট নিরসনে ইতালি সরকার ঘোষিত ৩ বছর মেয়াদী স্পন্সর ভিসার প্রথম পর্যায়ের আগাম ফর্ম পূরণ শেষ হচ্ছে গেল ৭ ডিসেম্বর। বুধবার থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন সংশোধনের সুযোগ রাখা হয়েছে। এই আবেদনগুলোর ক্লিক ডে নির্ধারণ করা হচ্ছে আগামী ১২ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস পরিবর্তন করেছে এডিবি। আগের পূর্বাভাস থেকে 0.৩% বৃদ্ধি করে গতকাল নতুন এই পূর্বাভাস প্রকাশ করেছে সংস্থাটি। সমন্বিতভাবে প্রবৃদ্ধি ২০২৫ সাল শেষে ৫.১% হবে। এর মূল কারণ হিসেবে ভারতের অর্থনীতিতে প্রত্যাশার চেয়ে বেশি উন্নতির কথা বলা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ব্যয় বাড়লেও ভ্যাট দিতে আগ্রহ বাড়ছে ভোক্তার। অনেক প্রতিষ্ঠানই রাখছে না বেচা কেনার সঠিক হিসাব। আদায় ব্যবস্থা সহজ না করাই কারণ বলছেন অর্থনীতিবিদরা। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারার প্রতিবাদ। লাল পতাকা মিছিল শ্রমিকদের। ট্যারিফ বাড়াতে ব্যর্থ হয়ে কাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা ২১টি অফডক মালিকের। এবং সারের কৃত্রিম সংকট। রাজশাহীতে ডিলারের বিরুদ্ধে কারসাজির অভিযোগ। বস্তা প্রতি ৮০০ টাকার বেশি দরে বিক্রি। বিপর্যস্ত শীতকালীন আবাদ। প্রমাণ পেলে ব্যবস্থার আশ্বাস। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর ১২টার সময় সংবাদের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। এবং আপনাকে ধন্যবাদ। দুপুর ১২টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।